মনে করছেন আমি এই যে 3 মাস দায়িত্বে আছি এমপি হওয়ার পরে, এই 3 মাসে ইচ্ছা করলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, কোনো ব্যাপারই না। এক একটা খাল খননে 650 কোটি টাকা বাজেট হয়েছিল। আমি যদি ওই জায়গায় শুধু একটু এদিক ওদিক করতাম, আমারে অনেকেই বিরোধী দলে যারা আছে তারা আমারে বলে যে হুজুর কিছু বোঝে না। আমি বলি না, আমি সব বুঝি, কিন্তু আমি এখনো অত পাগল হইনি। 3 মাসে যদি আমি 1000 কোটি টাকার মালিক হতাম পারতাম, কিন্তু 1000 কোটি টাকা আমি তো ভোগ করতে পারতাম না। হয়তো আমি কিছুদিন পরে মরে যাব, ওই টাকা আমার মা বাবা, আমার বউ, আমার মেয়ে আর আমার মেয়ের জামাইরা ভোগ করবে। এই কথা বলে না কেন? মানে মাল কামালাম আমি। আহ, আর শুধু খেয়েই শেষ। ওরা যদি খেয়েই শেষ করে দিত তাও তো বাঁচতাম। আমি মরণের পরে এই সম্পদ কত অবৈধ জায়গায় ব্যয় হবে, এটা কি আমার হিসাব আছে? তাহলে একদিকে অবৈধ কামাইয়ের জন্য বিশাল পাহাড় তৈরি করে গেলাম, গোনার শাস্তি হতে থাকবে। 2 নম্বরে, যতদিন এই সম্পদ দুনিয়ায় টিকে থাকবে, যত অবৈধ কাজে আমার মেয়ে, আমার মা বাবা, আমার বউ ব্যয় করবে, তার একটা অপরাধের ভাগ আমার কবরে যেতে থাকবে। তার মানে শাস্তি হবে ডবল। আমার তো মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম ডবল শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে 1628 জন, ওই 350 এমপি। পরশুদিন তো আবার সংসদ না জানে আবার সবাই চেপে ধরে কিনা। যতটুকুই বুঝলাম এই দেশটা নিয়ে এখন ভাবি, শুধুমাত্র এই 350 এমপি আর 1628 জন যারা দেশের দায়িত্বে আছে ওই সচিবালয় থেকে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো মন আমরা তৈরি করতে পারি, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এত টাকার বাজেট দেওয়ার দরকার ছিল না। 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে। অথচ বাংলাদেশের রাজস্ব যে আয় কর দিয়ে আমি হিসাব করে দেখলাম সর্বোচ্চ 6 লক্ষ কোটি টাকা কালেকশন হতে পারে, এরপরে আর সম্ভব না। বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? অবশ্যই আপনাকে বিদেশ থেকে ধার করা লাগবে, ঋণ নেওয়া লাগবে, ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগবে। আর ঋণ নিলে শোধ দেওয়া লাগে না। আর শোধ দিতে গিয়েই তখন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেবেন। 10,000 টাকা যেখানে খরচ করার কথা, সেখানে পদে পদে আপনি খরচ করবেন 40,000 টাকা। তাহলে 10,000-এ যদি একটা ব্রিজ করা সম্ভব হয়, সেখানে খরচ করছেন আপনি 40,000। 30,000 টাকা মাঝখান থেকে আপনি গায়েব করে দেবেন। এই জন্যই তো দেশের অবস্থা এই। সাংবাদিক প্রশ্ন করার পর আমি এইটাই বলতে চেয়েছিলাম সংসদের সামনে, যে এত বাজেট দেওয়া ঠিক হয়নি। যতটুকু পারেন আপনি অতটুকু নিয়ে কাজ করলে আপনি অবশ্যই সাকসেস পর্যন্ত না যেতে পারলেও কাছাকাছি যেতে পারতেন। আপনাদের মমিন সাহেব আগে একবার ওয়াজ করতো যে পেছনের আন্দাজ বুঝে আটি গিলা দরকার। এমন আম খেয়েছেন যে পেছন দিয়ে আর বের হচ্ছে না, শেষে চিরে বের করা লাগবে। যা নিয়েছেন জীবনেও পারবেন না। আরে ভাই, বাস্তবতার বাইরে তো আপনি যেতে পারবেন না। ওই বাকি টাকাগুলো কোথায় পাবেন বলেন তো? কেউ দেবে আপনাকে ধার ছাড়া? এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারি না। আমার তো মাথায় ধরে না। আমিও তো চেষ্টা করলে পারতাম ভাই, কিন্তু আমি পারছি না। আমারে বাধা দিচ্ছে আমার ইমানে। না, কি করবেন আপনি? নিজের পায়ে আপনি নিজে কোড়াল মারছেন। এই ওয়াজটা শুধুমাত্র আপনাদের জন্য না, আমার নিজের জন্য এবং আমার ওই কলিগদের জন্য এবং এই দেশের 1628 জন মানুষের জন্য বিশেষ করে বলছি। আসেন ভাই, শুধুমাত্র আমরা এই কয়জন একটু ভালো হয়ে যায়। আমি তো গ্যারান্টি দিয়েছি নির্বাচনের আগেই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না। যা আছে আমার সম্পদ হলফনামায় যা দিয়েছি আরো কমে যাবে। আপনি দেন তো দেখি।
আমার মনে হয় এই দেশে সবাইকে যদি বলা হয় নির্বাচনে নির্বাচন করবেন, অসুবিধা নেই, নির্বাচিত যদি হন, যা হলফনামায় দেখিয়েছেন ওর চাইতে একটা টাকা বাড়তে পারবে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় এদেশে কেউ নির্বাচনেই দাঁড়াবে না, আর মমিন পাওয়া যাবে। কারণ মমিনেরও গ্যারান্টি দেওয়া আছে যে 5 বছরে যদি উনি চেয়ারম্যান হতে পারে 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি এসে বলেন তো দেখি, আমি আপনাকে ভোট দেব? আপনার তো খরচই হয়ে গেছে অন্তত 5 কোটি টাকা। তা আপনি ওই টাকা না তুলে আপনি জীবনেও তখন সুবহানাল্লাহ পড়বেন? আমার কুষ্টিয়ার ডিসিটা কিছুদিন আগে বদলি হয়ে গেছে, আপনারা শোনেননি? বাংলাদেশের একজন ভালো ডিসি ছিল। এই দেশটা অপরাধ বন্ধ হয় না, কারণ কিছু মানুষ সৎ সাহস নিয়ে যদি ভালো কাজ করতেও চায়, তারে ওই জায়গায় আর রাখতে দেয় না। শয়তানরা ওখান থেকে এমন জায়গায় নিয়ে যায়। সেদিন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, স্যারের সাথে আমার দেখা হয়নি, ওনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে ওএসটি করে রেখে দিয়েছে। যতগুলো মানুষকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, যারা একটু সৎ সাহস নিয়ে ভালো কাজ করার জন্য দাঁড়িয়ে যায়, পেছন দিক থেকে তাদের মাজা কেটে ফেলে দেয়। এই দেশে ভালো মানুষ বা ভালো কাজ করার সাহস মানুষ পাবে কি করে আর নেবে কি করে? এই জন্যই চাচ্ছিলাম যে 151 জন যদি এবার হতে যায় পারতো, ওখানে আমরা সব ওই পরিচিত ওই যে কথাগুলো যে জেনেছিলাম আদম আলাইহিস সালামের মাধ্যমে, ওগুলো সব একটা একটা করে পাশ করতাম। একদিনে সংসদ বসার পরের ভেতরে প্রথম অধিবেশনে 125 দিন 133টা আইন পাশ করেছে, একটাও কোরআনের আইন না। রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি উনি একবার তুললো যে নামাজের বিল আমরা চাই, বাইরে এসে দেখে ওনার সমালোচনা করছে অনেক নামধারী মুসলমান এমপিরা। এই দেশে নামাজ কায়েম করতে চায় রাষ্ট্রীয়ভাবে, একটা কথা হলো উনি কি ওনার বাবার কথা বলেছিল? কথা বলেন। উনি মদের বিরুদ্ধে কথা বলেছিলেন, আমাদের তো সময় দেয় 2 মিনিট, আমরা এলাকার কথা বলতে সময় শেষ। এই মাদকের বিরুদ্ধে সরকার 0 টলারেন্স ঘোষণা করেছে। আমিও একটু সময় পেয়ে 2 মিনিটের 1 মিনিট বললাম যে এই বাংলাদেশে যত জায়গায় মাদক আছে, বিশেষ করে কুষ্টিয়াতে নাম করা 2টা জায়গা, লালন শাহের মাজার আর সলেমান শাহর মাজার, এই 2 জায়গায় সারা দেশ কুড়িয়ে আপনি যা গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে এই 2 মাজারে। তো ওটা যেহেতু আমার এরিয়ার ভেতরে না, ওটা 2 এর এমপি যিনি তার এরিয়ার ভেতরে, ওই ভেড়া মারার। আর আমার পাশে এই যে লালন সাইজি, এখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। বলেন তো গাঁজা মাদকের ভেতরে পড়ে কিনা? আমি মাননীয় স্পিকারকে মন্ত্রীকে এই প্রশ্নই করেছিলাম যে গাঁজা যদি মুক্ত করতে চান, তে লালনের মাজারটা কি এটা কি বাংলাদেশের এরিয়ার বাইরে? এটা যদি বাংলাদেশের এরিয়ার ভেতরে থাকে তাহলে এই জায়গাটা মুক্ত করা দরকার না? ধর্মের নাম নিয়ে, সংস্কৃতির নাম নিয়ে এমন এমন কাজ এ সমস্ত মাজারগুলোতে হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন। সেখানে আমি নাম নিতে পারলাম না, এমন নিকৃষ্ট কাজ সেখানে করা হচ্ছে। ইসলামের পর্দার তো কোনো বালাই নেই। অস্ত্রের ব্যবসা পর্যন্ত বিভিন্ন জায়গায় করে, এরকমও শোনা যায়, খোঁজ খবর নিয়ে দেখেন। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার নিয়ে সরকার একটা উদ্যোগ নিয়েছে, সাধুবাদ জানাচ্ছে। এটা সারা বাংলাদেশের মাজার নিয়েই নেওয়া দরকার।